বন্ধুদের সাথে আড্ডার মাঝে হঠাৎ ফোনটা বেজে উঠলে বিরক্ত হয় সুদীপ্ত। স্ক্রিনে মা নামটা দেখে বিরক্তিটা বৃদ্ধি পায়। একটু সরে গিয়ে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কিছু বলার আগেই মেজাজ দেখিয়ে বলে উঠল, আচ্ছা মা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? এভাবে ঘন্টায় ঘন্টায় ফোন করো কেন? আমাকে কি তোমার বাচ্চা মনে হয় যে তোমার ফোন না পেলে? সুদীপ্তদা, আমি ঝিনুক, তোমার মায়ের কেয়ারটেকার বলছি। ঝিনুকদি তুমি? হঠাৎ মায়ের ফোন থেকে ঝিনুকদির কথা শুনে একটু অবাক হয় সুদীপ্ত, কিছুটা ঘাবড়েও যায়। তুমি মায়ের ফোন থেকে ফোন করেছো যে? কিছু হয়েছে? মা ঠিক আছে তো? না, আন্টির শরীর ভালো নেই। দুদিন আগে থেকে শরীর অসুস্থ বলছিল। আজ সকাল থেকেই শরীরটা বেশ খারাপ লাগছিল। হঠাৎ বেলার দিকে বলে বুকে প্রচন্ড ব্যথা করছে। আমি হাসপাতালে এনেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। ঝিনুকের গলাটা একটু কেমন যেন শোনায়। সুদীপ্ত প্রচন্ড ঘাবড়ে যায়, ভীষণ অস্থির লাগতে থাকে। কোনো রকমে বলে, মা ঠিক আছে তো ঝিনুকদি? তুমি তাড়াতাড়ি চলে এসো সুদীপ্তদা। সুদীপ্তকে হাসপাতালের ঠিকানা বলে ফোনটা কেটে দেয় ঝিনুক। হঠাৎ আসায় অপ্রত্যাশিত সংবাদে সুদীপ্ত কিছুক্ষণ কি করা উচিত বুঝতে পারে না। তারপর তড়িঘড়ি করে বেরিয়ে যায় ঝিনুকের বলা ঠিকানার উদ্দেশ্যে। হাত ঘড়িতে সময় দেখে, হিসেব করতে থাকে দমদম থেকে আসানসোল কতক্ষণ লাগতে পারে। সেই সাথে মনে মনে একটা ভয় কাজ করতে থাকে, মা ঠিক আছে তো? বাড়ি গিয়ে মাকে দেখতে পাবো তো? সুনন্দা প্রচন্ড বিরক্ত মায়ের ওপর। সব সময় এত সেন্টিমেন্টাল কথা বলে, ছেলে মেয়েদের কাজ কর্মব্যস্ততা এসব বুঝতেই চায় না। অথচ তিনি নিজেও একজন ওয়ার্কিং ওম্যান ছিলেন। এই তো কাল সন্ধ্যেতেই সুনন্দাকে ফোন করে বলল, শোনু, আমি মনে হয় মরার সময় তোদের দু ভাই বোনকে দেখতে পাবো না। তোদের সাথে দুটো শেষ কথাও হয়তো বলে যেতে পারবো না। সুনন্দা প্রচন্ড বিরক্ত হয়েছে। একে তো অফিসের কাজের চাপে মাথা খারাপ হবার জোগাড়, দ্বিতীয়ত বাড়ি ফিরে রাতে রান্না করা আছে। হ্যাঁ, গৌতম মানে ওর বর ওকে ঘরের কাজে হেল্প করে, কিন্তু ওই সময় ওই সব ফালতু কথা শুনে কার না বিরক্ত লাগে? যত সব সেন্টিমেন্টাল কথাবার্তা বলে অ্যাটেনশন পাবার চেষ্টা। সুনন্দা বিরক্ত হয়ে বলেছে, মা প্লিজ, তোমার এসব ননসেন্স কথাবার্তা বন্ধ করো। এসব ফালতু বকবক শোনার সময় নেই আমার, প্রচুর কাজ পড়ে আছে। তোমার মতো অখণ্ড অবসর নেই আমার যে ফোন করে মানুষকে বিরক্ত করব। ওর মা তখন বলেছে, তোরা দু ভাই বোন সব সময় বলিস আমি তোদের ফোন করে বিরক্ত করি, অথচ সারাদিনে মাত্র দুবার ফোন করি তোদের, তাও তোদের 2 মিনিট কথা বলার সময় হয় না। জানোই যখন সময় হয় না তখন বারবার ফোন করো কেন? কি এত কথা থাকে তোমার? এই তো কি খেলাম, কি করছি, শরীর কেমন আছে, এইসব তো জানতে চাও, অন্য কিছু তো না। তা জানার জন্য দিনে 10 বার ফোন, লোকে হাসবে মা। ও পাশ থেকে ওর মা হয়তো ম্লান হেসে বলছে, ঠিকই বলেছিস, মায়ের বয়স হয়েছে তো, তাই এত কিছু বোঝে না। আচ্ছা রাখি, সাবধানে থাকিস। সুনন্দা বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছে। কতবার তো এমনও হয়েছে, সুনন্দা হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে, সেই সময় মা ফোনটা করলো, 2-1 বার কেটেও দিয়েছে। কিছুক্ষণ পর আবার ফোন করেছে। মা কিছুতেই ব্যস্ততা বুঝতে চায় না। বললে বলে, সারা দিন একা থাকি, তোদের কথা খুব মনে পড়ে। এসব বড্ড বিরক্ত লাগে সুনন্দার। তবে আজকের ফোনে একটু চিন্তা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল, হঠাৎ ফোনটা বাজলো।
স্ক্রিনে মায়ের জলজলে হাসি মুখটা দেখে মাথাটা দপ করে জ্বলে উঠল, কিন্তু বিরক্ত দমন করে ফোনটা সাইলেন্স করে ব্যাগে ঢুকিয়ে রাখল। ভাগ্যিস ফোনটা ভাইব্রেশন মোডে ছিল, নয়তো প্রজেক্ট ম্যানেজারের ঝাড় খেতে হতো। মিটিং শেষে ফোন বের করে দেখে অলরেডি 5টা মিসড কল, 3টে মায়ের নাম্বার থেকে, 2টো ভাইয়ের নাম্বার থেকে। একটু খটকা লাগে। মায়ের নাম্বারে ফোন করলে কেয়ারটেকার ঝিনুক মেয়েটা ফোন ধরে মায়ের অসুস্থতার ব্যাপারে বলল, সেই সাথে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা বলল। ঝিনুকের সাথে কথা শেষ করে ফোনটা রেখেছে, ভাই সুদীপ্ত ফোন করছে, সেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। সুনন্দা বুঝতে পারে মায়ের হয়তো গুরুতর কিছু হয়েছে, ভেবে খুব নার্ভাস লাগে। গৌতমকে ফোন করে সব বলল। ও সুনন্দাকে নিয়ে বাড়ি যায়। ঝিনুক, সুদীপ্ত দুজনেই সুনন্দাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে যাবে ও? ভুবনেশ্বর থেকে আসানসোলের দূরত্ব খুব বেশি না হলেও খুব কমও তো নয়, চাইলেই তো হুট করে যাওয়া যায় না। তবুও গৌতম তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে সুনন্দাকে নিয়ে রওনা দিল। পুরো রাস্তা সুনন্দা চুপচাপ ছিল, খুব চিন্তা হচ্ছিল মায়ের জন্য। হঠাৎ কি হলো? জানালার ধারে চুপচাপ দাঁড়িয়েছিল সুনন্দা। বহুতল ফ্ল্যাটের এই দক্ষিণের জানালাটা ওর মায়ের খুব প্রিয়। এটা দিয়ে আকাশ দেখা যায়। সে আকাশের পরিসর ছোট হোক, কিন্তু তবুও তো আকাশ। কংক্রিটের জঙ্গলে ওইটুকু আকাশ দেখারও সৌভাগ্য হয় না কত জনের। সুনন্দার মা নিজের সঞ্চয় দিয়ে অনেক দেখে শুনে এই ফ্ল্যাটটা কিনেছিলেন। সুনন্দার মনে আছে, প্রথম দিকে ফ্ল্যাটটাকে ঘিরে মায়ের উত্তেজনা, ব্যস্ততা। এই ফ্ল্যাটের প্রতিটি কোণ মায়ের নিজের হাতে নিজের পছন্দ মতো সাজানো। বারান্দা থেকে গোলাপের গন্ধ আসছে। এই গোলাপ গাছটা মায়ের লাগানো। সুনন্দা বারান্দায় গেল। গোলাপ গাছে 3টে ফুল ফুটে রয়েছে। গোড়ার মাটি শুকিয়ে গেছে। অসুস্থতার জন্য মা জল দিতে পারেনি, যত্ন করতে পারেনি, বোঝাই যাচ্ছে। ঘরে বোতলে জল ছিল। সুনন্দা তা এনে গাছের গোড়ায় দিল। পিছনে কারোর পায়ের শব্দ পেয়ে সুনন্দা ঘুরে দাঁড়ায়। সুদীপ্তকে দেখে বলে, গাছের গোড়াটা একদম শুকিয়ে গিয়েছিল, মা কদিন যত্ন নিতে পারেনি, বোঝা যাচ্ছে, একটু জল দিলাম। সুদীপ্ত ধরে আসা গলায় বলল, দিদি। সুনন্দার গলাটাও কেঁপে উঠল। তবুও নিজেকে সামলে সুদীপ্তকে বলার সুযোগ দিল। সুদীপ্ত নিজেকে একটু সামলে বলল, মাকে দাহ করে এলাম দিদি। মা মা নেই দিদি। কান্না জিনিসটা বড় ছোঁয়াচে। সুদীপ্তর চোখের জল সুনন্দার চোখেও ভিড় করেছে। মা আর কোনো দিনও আসবে না, তাই না ভাই? এই ঘর, এই গাছ, এসবগুলো দেখবে না, আমাদেরও আর কখনো ডাকবে না, ফুপিয়ে উঠল সুনন্দা। সুদীপ্ত চোখের জল মুছে বলল, এমনটা কেন হলো দিদি? কেন মা এভাবে চলে গেল কিছু বুঝতে না দিয়ে? বুঝতে দিলেই কি তোমরা বুঝতে? ঝিনুকের কথায় ভাই বোন ঘুরে তাকায়। ঝিনুকের চোখেও জল। ওড়নার কোণে চোখটা মুছে বলে, আন্টি প্রতিদিন তোমাদের খোঁজ নিত, তোমাদের ফোন করত, আর তোমরা বিরক্ত হতে, আন্টিকে রাগ দেখাতে। কত সময় তো ফোনও ধরতে না। তোমাদের কিভাবে আন্টি শরীর খারাপের কথা বলবে? সুনন্দা শব্দ করে কেঁদে ওঠে। সুদীপ্তও মাথা নিচু করে বসে পড়ে। বেশ কিছুক্ষণ পরে সুনন্দা বলে, তাই বলে মা নিজের চিকিৎসা করবে না, আমাদের উপর অভিমান করে এইভাবে? ঝিনুক কাঁদতে কাঁদতে বলে, সেরকম বড় কিছু হয়নি দিদি,
কদিন ধরেই শরীরটা খারাপ বলছিল। আজ সকালেও এমনি ভালোই ছিল, শুধু শরীর একটু কেমন করছিল বলল। দুপুরে খাবার খেলো, হঠাৎ বুকে লাগছে বলে সোফায় শুয়ে পড়ল। আমি তাড়াতাড়ি পাশের ফ্ল্যাটের বৌদিকে ডেকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার দেখে ভর্তি করলো সঙ্গে সঙ্গে। কিন্তু আধ ঘন্টা পরেই মা প্রতিদিন সকালে আমাকে ফোন করে, আজই ফোন করলো না। ফুপিয়ে ফুপিয়ে বলল সুনন্দা, আমাকেও আজ ফোন করেনি রে দিদি। তোমরাও তো করতে পারতে, তোমরা কেন কোনোদিন আন্টিকে ফোন করতে না? তোমরা কেন কখনো আন্টির শরীরের খোঁজ নিতে না? তোমাদের বুঝি দায়িত্ব ছিল না? ভাই বোনে উত্তর দিতে পারে না। ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসে শুধু। সুনন্দা বলে, আমরা পৃথিবীর সব থেকে খারাপ অযোগ্য সন্তান, যারা মাকে কখনো গুরুত্ব দেয়নি। ভেবেছি মা তো এমনই, ফোন করাটা মায়ের দায়িত্ব, কর্তব্য। মাকে কখনো বুঝতেই চায়নি যে মা বাবা মারা যাওয়ার পর নিজের চাকরি সামলে একা হাতে আমাদের বড় করেছে। বড় হবার পর আমরা সেই মাকে আগলে রাখতে পারিনি, যত্ন করতে পারিনি। এই অপরাধ, এই দায় থেকে আমাদের মুক্তি নেই। সুদীপ্ত থমথমে গলায় বলে, মায়ের ফোন এলে বিরক্ত হতাম, কতবার রাগ দেখিয়েছি, মায়ের ভালোবাসাকে সেন্টিমেন্ট বলে অপমান করেছি। তাই ভগবান আমাদের এইভাবে শাস্তি দিলেন। মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগও মিলল না। নিজেদের অন্যায়, অপরাধ, ব্যর্থতা স্বীকার করার সুযোগ দিল না মা আমাদের। সুনন্দা চোখের জল মুছে বলে, মা কাল যখন ফোন করেছিল তখনও মাকে বলেছি, মা তুমি সবসময় ফোন করে বিরক্ত করো। মা বলেছে, সারাদিনে দুবার ফোন করি, তাও 2 মিনিট কথা বলার সময় হয় না তোদের। আমি বিরক্ত হয়ে ফোন রাখতে বললাম। তার জন্য মা বলল, আজ আমি আছি তাই ফোন করে বিরক্ত করছি, কাল যখন থাকবো না তখন আর কেউ ফোন করবে না। দেখ ভাই, কেমন ভাবে মায়ের কথাটা মিলে গেল। আজ সারা দিনে মায়ের ফোন থেকে একটাও ফোন আসেনি, আর কোনো দিনও আসবেও না দিদি। আর চাইলেও কোনো দিনও মায়ের গলাটা শুনতে পাবো না। এমন কেন হয় ভাই? কেন এভাবে মানুষ চলে যায়? মা চিরকাল আমাদের কাছে অভিযোগ শুনেই গেল, কোনো দিন আমাদের কোনো অভিযোগ করলো না, আর কোনো দিন করবেও না। জানিস ভাই, মা না ইদানিং প্রায়ই বলতো, আমি মনে হয় মরার সময় তোদের 2 ভাই বোনকে দেখতে পাবো না। আমি মায়ের কথা শুনে বিরক্ত হতাম, ভাবতাম মা অ্যাটেনশন পাওয়ার জন্য এই সব কথা বলছে। অথচ দেখ, সেটাই হলো। মা আমাদের কাউকে একটা কিচ্ছু বলে গেল না, আমাদের কিছু বলার সুযোগও দিল না। মা এত অভিমানী ছিল, কোনোদিনও বুঝতেই পারিনি মায়ের সাথে আর কখনো কথা বলা যাবে না। এটা ভাবতেই পারছি না। বল ভাই, মা আর কখনো আমাদের ডাকবে না। সুনন্দা অবুঝের মতো ফুপিয়ে ফুপিয়ে প্রশ্ন করে। সুদীপ্ত পরনের কাছার খুঁটে চোখ মুছতে থাকে। সুনন্দা বড় সড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিজ্ঞান তো এত উন্নত হয়েছে, অথচ এটা করতে পারে না কেন বলতো ভাই? কেন পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষের সাথে যোগাযোগ করতে পারে না? কেন একবার তাদের সাথে কথা বলিয়ে দিতে পারে না? কেন ভাই? তাহলে হয়তো আমরা মৃত্যুর পরেও আপনজনের গুরুত্ব বুঝতাম না। তার জন্য আজ মা নেই, তাই আমরা নিজের অপরাধ বোধ থেকে, চিরশূন্যতা থেকে মাকে উপলব্ধি করতে পারছি। কিন্তু যতদিন মা বেঁচে ছিল ততদিন কিন্তু এর সিকি ভাগও বুঝতে চেষ্টা করেছি।
নিজেদের দোষটা দেখেছি? দেখিনি দিদি। তাই তো বিধাতা এই চরম শাস্তি নির্ধারণ করে রেখেছেন আমাদের জন্য। যখন আমরা নিজেদের দোষ বুঝতে পেরেছি, নিজেদের ভুলগুলো উপলব্ধি করেছি, কিন্তু যার প্রতি এই অন্যায় করলাম সেই তো নেই, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই। সে বিচারকের সূক্ষ্ম রায়টি বুঝে হাসতে হাসতে চলে গেছে, আর আমাদের জন্য সারা জীবন অপরাধের বোঝা মাথায় নিয়ে চলার শাস্তি রেখে গেছে। জানিস দিদি, এটাই বোধহয় পৃথিবীর সব থেকে কঠিন শাস্তি। যখন অপরাধী নিজের অপরাধ বুঝতে পারে কিন্তু তার প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ থাকে না, এই শাস্তি আমৃত্যু আমাদের জন্য নির্ধারণ করা হয়ে গেছে দিদি। এর থেকে মুক্তি নেই। সুনন্দা ভাইয়ের কাঁধে মাথা রেখে চোখের জল ফেলছিল। অনেকক্ষণ কাঁদার পর এবার হেঁচকি উঠছে, তবুও ফোঁপাতে ফোঁপাতে বলল, জানিস ভাই, আমার না এখন শুধু একটাই কথা মনে হচ্ছে, মা যদি একবার, শুধু একবার আমার নামটা ধরে ডাকতো, একবার সোনু বলে ডাকতো, যদি কেউ কোনো ভাবে একবার মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারতো, শুধু একবার মায়ের গলাটা শুনতাম, যদি কেউ পারতো। আর কোনো দিনও মা আমাদের ডাকবে না দিদি, আর কোনো দিনও মায়ের গলা শুনতে পাবো না। ভাবলেই দমটা আটকে আসছে। ভাই, মা তো ছোটবেলায় বলতো, যারা পৃথিবী ছেড়ে চলে যায় তারা আকাশের তারা হয়ে যায়। বাবাকেও আমরা ওখানেই খুঁজতাম, তোর মনে আছে? জানিস, আমি না তখন থেকে আকাশে মাকে খুঁজছি, কিন্তু দেখতেই পাচ্ছি না। আজ আকাশে একটাও তারা ওঠেনি। মায়ের আমাদের উপর এত অভিমান ছিল যে তারা হয়েও আমাদের দেখা দিল না। আমরা এত খারাপ সন্তান কেন হলাম ভাই? মা তো আমাদের এত খারাপ ভাবে তৈরি করতে চায়নি, তবু আমরা এমন খারাপ কেন রে? আমাদের মা পর্যন্ত এইভাবে আমাদের ত্যাগ করলো। যে শাস্তি মা এবং ভগবান আমাদের জন্য নির্ধারণ করেছেন তা আমাদের ভোগ করতেই হবে দিদি। তবে জানিস তো, ভগবানের কাছে প্রার্থনা করব অতি বড় শত্রুরও যেন এমন শাস্তি কখনো না হয়। আর পৃথিবীর সব সন্তানকে বোঝানো হয়তো সম্ভব নয়, তবে আমাদের আশেপাশে যতজন আছে তাদেরকে বোঝাতে চেষ্টা করব পৃথিবীতে বাবা মায়ের গুরুত্ব কতটা। সময় থাকতে বাবা মাকে সঠিক মূল্যায়ন করতে, নয়তো একদিন হয়তো এমন সময় এলো যেদিন তাদের গুরুত্ব বুঝতে পারলাম, কিন্তু তখন তারা রইল না। তখন সেই অপরাধ বোধের ভার মাকে হারানোর থেকেও বেশি তীব্র হয়। প্রায়শ্চিত্ত সম্ভব নয়, তবুও আমাদের দেখে যদি একজন সন্তানও তার বাবা মায়ের গুরুত্ব বোঝে, তবে শান্তি পাব। ঝাপসা চোখে সুনন্দা আর সুদীপ্ত তখন অন্ধকার আকাশে ওদের মাকে খুঁজছে। খুব তাড়াতাড়ি ভোর হবে, নতুন দিনের সূচনা করতে সূর্যদেব আসবেন, আপন দায়িত্ব সমাপন করে অস্তও যাবেন। রাত হবে, চাঁদ তারা সেই আসর দখল করবে, নির্দিষ্ট সময়ে তারা বিদায় নেবে। আবার সূর্যোদয়, সূর্যাস্ত হবে, চক্রাকারে চলবে এই আসা যাওয়া। শুধু যে জীবন একবার পৃথিবী থেকে চলে যায় তার ফিরে আসে না, হারিয়ে যায় কোনো অনন্ত মহাবিশ্বে, যেখানে কোনো হদিস মেলে না।